ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 4 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশিওলজি সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 4 সেমিস্টার সোশিওলজি অনার্সে যে 4টি পেপার পড়তে হয়, এই 4টি পেপারের 100% কমনযোগ্য সাজেশান এবং সিলেবাস নিয়ে আলোচনা করব। এবং তোমরা জানো তোমাদের এই 4 সেমিস্টারে প্রথম এত বড় সিলেবাসের ওপর পরীক্ষা দিতে হবে এবং 4টি পেপার পড়তে হবে অনার্সের, এবং প্রতিটা পেপারের সিলেবাস যথেষ্ট বড় আছে। আমি সিলেবাস আলোচনা করব, তোমরা দেখে নেবে। তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই, তোমাদের জন্য আমি 100% কমনযোগ্য সাজেশান তৈরি করে দিয়েছি এবং এই সাজেশান থেকে আগের সেমিস্টারগুলোতে যেভাবে তোমরা কমন পেয়ে আসছো ঠিক একইভাবে এই সেমিস্টারেও তোমরা কমন পাবে, কোনো চিন্তা নেই। এবং তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাস দেখো, কারণ সাজেশানটা বাংলায় যেমন আছে, সিলেবাসটা বাংলায় যেমন আছে, ঠিক তেমনই ইংলিশেও প্রশ্নগুলো লেখা আছে, সিলেবাসটাও ইংলিশে লেখা আছে। তাই তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট তোমাদেরও কোনো চিন্তা নেই, তোমরাও সাজেশান এবং সিলেবাস দেখে নেবে। তোমাদের 4টে পেপার পড়তে হচ্ছে এবং প্রতিটা পেপারে 4টে করে ইউনিট ভাগ করা আছে এবং প্রতিটা ইউনিট থেকে আমি মোস্ট ইম্পর্টেন্ট 2 বা 3টে প্রশ্ন, কোনো ইউনিটে হয়তো একটা প্রশ্ন, বড় প্রশ্ন 15 নম্বরের প্রশ্ন সিলেক্ট করে দিয়েছি। অর্থাৎ টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো, সেগুলো আমি 3টে করে স্টার দিয়ে দিয়েছি। এছাড়াও কিছু এক্সট্রা প্রশ্ন আমি সাজেশানে রেখেছি যাতে সিলেবাসটা কভার হয়, ঠিক আছে। এবং তোমাদের যাদের পক্ষে একটু এক্সট্রা প্রশ্নগুলো চাপের হয়ে যাচ্ছে, তোমরা কেবলমাত্র মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পড়বে। আশা করি এই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে থেকেই তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। চলো এবারে তোমরা ভালো করে সিলেবাস এবং সাজেশানটা বুঝে নাও, আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আলোচনা করছি। প্রথমে তোমরা 4টি পেপারের কমপ্লিট সাজেশান দেখে নাও, তারপর তোমাদের আমি সিলেবাস নিয়ে আলোচনা করব। তোমাদের সোশিওলজি অনার্স 4 সেমিস্টারে 4টে পেপার পড়তে হবে। প্রথম পেপারটা হচ্ছে মেথড অফ সোশিওলজিক্যাল এনকোয়ারি, ডিএসসিসি 5 পেপার। কোয়েশ্চেন প্যাটার্ন তোমরা প্রত্যেকেই জানো, তাও একবার তোমাদের মনে করাচ্ছি। 75 মার্কস অর্থাৎ 75 নম্বরের তোমাদের পরীক্ষা। সেখানে 15 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হয় এবং 5 নম্বরের প্রশ্ন 6টা অ্যান্সার করতে হয়। এটা হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবারে 15 নম্বরের প্রশ্ন ইউনিট 1 থেকে যেগুলো তৈরি করবে দেখো। প্রথম প্রশ্ন আছে সামাজিক গবেষণার সংজ্ঞা দাও, এর উদ্দেশ্য ও প্রকারভেদগুলি আলোচনা করো। পরের প্রশ্ন সামাজিক গবেষণায় বস্তুনিষ্ঠতা এবং প্রতিফলনশীলতা বলতে কী বোঝো, এর গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন সামাজিক গবেষণা বলতে কী বোঝো, সামাজিক গবেষণার ধাপগুলি আলোচনা করো। এখানে 3টে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যেগুলো এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে, এগুলো আমি আর পড়ে বলছি না তোমাদের, তোমরা একটু দেখে নেবে। তারপরে দেখো 2 নম্বর ইউনিট বেসিক কনসেপ্টের যে ওপরে যে আছে, এখানে প্রথম প্রশ্ন কি আছে 15 নম্বরের, সামাজিক গবেষণায় চল বলতে কী বোঝো, বিভিন্ন প্রকার চল সম্পর্কে বিস্তারিত আলোচনা। পরের প্রশ্ন প্রকল্প কাকে বলে, প্রকল্পের গঠন ও পরীক্ষা করার পদ্ধতিগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন সামাজিক গবেষণায় প্রাথমিক ও গৌণ তত্ত্বের গুরুত্ব এবং পার্থক্য আলোচনা করো। তারপরের প্রশ্ন সামাজিক গবেষণার ধারণার স্পষ্টীকরণ এবং কার্যকীকরণ বলতে কী বোঝো। পরের প্রশ্ন আছে দেখো এক্সট্রা প্রশ্ন, এগুলো দেখে নাও একটু। 3 নম্বর ইউনিট, 3 নম্বর ইউনিট থেকে 15 নম্বরের প্রথম প্রশ্ন হচ্ছে গবেষণার নকশা কাকে বলে, সামাজিক গবেষণায় গবেষণা নকশার প্রয়োজনীয়তা আলোচনা করো। পরের প্রশ্ন সমীক্ষামূলক গবেষণা কয় প্রকারের, এর মূল উদ্দেশ্যগুলি কী কী। পরের প্রশ্ন আছে পর্যবেক্ষণ পদ্ধতি কাকে বলে, সামাজিক গবেষণায় ব্যবহৃত বিভিন্ন রকমের পর্যবেক্ষণ পদ্ধতিগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট প্রশ্নমালা কাকে বলে, প্রশ্নমালা গঠনের প্রণালী আলোচনা করো। তারপরে এক্সট্রা প্রশ্ন আছে দেখো। এবারে 4 নম্বর ইউনিট, 4 নম্বর ইউনিট গবেষণার নৈতিকতা বলতে কী বোঝো, এর কার্যকারিতা পর্যালোচনা করো। তারপরের প্রশ্ন আছে সামাজিক গবেষণায় কুম্ভিলক বৃত্তি কী, কীভাবে এটা এড়িয়ে চলা যায় তা বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন গবেষণায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, নমনীয়তা এবং গোপনীয়তার গুরুত্ব বিশ্লেষণ করো।
তারপরে দেখো, তারপরে আছে এক্সট্রা প্রশ্ন কিছু। এবার 5 নম্বরের প্রশ্ন তোমাদের প্রথম পেপার থেকে। 5 নম্বরের প্রশ্ন প্রথম ইউনিট থেকে, তত্ত্ব কি। নেক্সট আছে সামাজিক গবেষণায় বস্তুনিষ্ঠতা বলতে কি বোঝো। তারপরে প্রশ্ন প্রতিফলনশীলতা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা। এরপরে দেখো এক্সট্রা প্রশ্ন কিছু আছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার ইউনিট টু থেকে, এবারে 2 নম্বর ইউনিট থেকে দেখো, 2 নম্বর ইউনিট থেকে প্রথম প্রশ্ন কি আছে, সামাজিক চলের ওপর একটি টিকা লেখো। পরের প্রশ্ন আছে প্রাথমিক ও গৌণ তথ্যের মধ্যে পার্থক্য নির্ণয় করো। তারপরে কার্যকীকরণ কি। নেক্সট হচ্ছে সামাজিক গবেষণার ধারণার স্পষ্টীকরণ বলতে কি বোঝো। নেক্সট প্রকল্পের সংজ্ঞা দাও এবং এর বৈশিষ্ট্যগুলি লেখো। 3 নম্বর ইউনিট থেকে দেখো প্রথম প্রশ্ন সামাজিক গবেষণার ধাপগুলি কি কি। পরের প্রশ্ন আছে অনুসন্ধানমূলক গবেষণা কি। নেক্সট পরিমাণগত ও গুণগত গবেষণার মধ্যে পার্থক্য লেখো। নেক্সট গবেষণা প্রস্তাবের ওপর একটি টিকা লেখো। যেগুলো স্টার দেয়া সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এবার 4 নম্বর ইউনিট আছে দেখো, গবেষণার নৈতিকতার ধারণাটি সংক্ষেপে লেখো। নেক্সট সামাজিক গবেষণায় কুম্ভলিক বৃত্তি কিভাবে এড়িয়ে চলা যায়। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, নামহীনতা এবং গোপনীয়তার মধ্যে পার্থক্য, এবং যেগুলো স্টার দেওয়া নেই সেগুলো এক্সট্রা প্রশ্ন তোমাদের দেখে নিতে হবে। এবার তোমাদের 6 পেপার অর্থাৎ ডিএসসিসি 6 পেপার, এই পেপারটির সাজেশান নিয়ে আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলবো, তোমাদের জন্য পিডিএফ নোটস অর্থাৎ স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ এই সাজেশানের ওপরে স্টাডি মেটেরিয়াল কিনতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে। সেখানে যত প্রশ্ন আছে এই সাজেশানে অর্থাৎ এক্সট্রা প্রশ্নেরও অ্যান্সার তোমরা ওই স্টাডি মেটেরিয়ালের মধ্যে পেয়ে যাবে। এবং আমাদের স্টাডি মেটেরিয়াল তোমরা জানো, আমাদের স্টাডি মেটেরিয়াল অনেকটাই উন্নত মানের, সহজ ভাষা এবং কোয়ালিটি মেনটেন করা হয় যাতে পরীক্ষায় ভালো নম্বর পাওয়া যায়। এবারে এই পেপারের সাজেশন তোমাদের বুঝতে হবে। 15 নম্বরের প্রশ্ন দেখো ইউনিট 1 থেকে প্রথম প্রশ্ন কি আছে। ইউনিট 1 থেকে প্রথম প্রশ্ন আছে উত্তর ধ্রুপদী সমাজতাত্ত্বিক তত্ত্বের মানে পোস্ট ক্লাসিক্যাল থিওরির উদ্ভবের প্রেক্ষাপট এবং মূল বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন ধ্রুপদী এবং উত্তর ধ্রুপদী সমাজতাত্ত্বিক তত্ত্বের মধ্যে মূল পার্থক্য বিশ্লেষণ করো। ইউনিট 2 থেকে আছে দেখো, ইউনিট 2 থেকে ফ্রাঙ্কফুর্ট স্কুলের সমালোচনামূলক ঐতিহ্য বা ক্রিটিক্যাল থিওরির মূল বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন হার্বার্ট মার্কুসের একমাত্রিক মানুষ এর ধারণাটি বিস্তারিত বিশ্লেষণ করো। পরের প্রশ্ন আছে দেখো, পরের প্রশ্ন জিএইচ মিডের অন্তঃক্রিয়াশীল সত্তার বিকাশের তত্ত্বটি বিস্তারিত আলোচনা করো। নেক্সট আছে দেখো আরভিং গফম্যানের নাট্যতত্ত্ব দৃষ্টিভঙ্গি উদাহরণসহ ব্যাখ্যা করো। এবং এক্সট্রা প্রশ্নও দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ। এবং 3 নম্বর ইউনিট আছে প্রথম প্রশ্ন ট্যালকট পার্সনের সামাজিক ক্রিয়ার ব্যবস্থা তত্ত্বটি বিস্তারিত আলোচনা করো। নেক্সট হচ্ছে দেখো উলরিস বেক এর ঝুঁকি সমাজ ধারণাটি বিস্তারিত বিশ্লেষণ করো। আধুনিক সমাজে এর প্রাসঙ্গিকতা কী। তারপরে পরের প্রশ্ন AGIL, ঠিক আছে, AGIL এর হচ্ছে পার্সোনেসর AGIL মডেলটি ব্যাখ্যা করো, কিভাবে এইটি সমাজ ব্যবস্থায় ভারসাম্য বজায় রাখে। এবার 4 নম্বর ইউনিটে প্রথম প্রশ্ন পিটার এল বার্জার এবং থমাস লাকম্যানের বাস্তবতার সামাজিক নির্ণয় তত্ত্বটির একটি বিশদ রূপরেখা দাও। পরের প্রশ্ন আছে সমাজ কিভাবে একটি বস্তুনিষ্ঠ বাস্তবতা হিসাবে গড়ে ওঠে, প্রাতিষ্ঠানিকরণ এর পরিপ্রেক্ষিতে আলোচনা করো। পরের প্রশ্ন সমাজ কিভাবে একটি বিষয়গত বাস্তবতা হিসাবে কাজ করে, সামাজিকরণের ভূমিকা বিশ্লেষণ করো। এবার 5 নম্বরের প্রশ্ন এই পেপার থেকে দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে উত্তর ধ্রুপদী তত্ত্ব বলতে কী বোঝো। পরের প্রশ্ন আছে দেখো সমাজতত্ত্বে উত্তর ধ্রুপদী চিন্তাধারার প্রয়োজনীয়তা, যেগুলো স্টার দেওয়া আছে সেগুলো হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন জিএইচ মিডের তত্ত্বে আই এবং মি এর ধারণা সংক্ষেপে লেখো। বাকিগুলো তোমরা দেখো।
ফ্রাঙ্কফুর্ট স্কুল, ফ্রাঙ্কফুর্ট স্কুল কি, এর মূল লক্ষ্য কী ছিল? এক্সট্রা প্রশ্নগুলো তোমাদের দেখে নিতে হবে। 3 নম্বর ইউনিট দেখো, প্রথম প্রশ্ন ট্যালকট পার্সনের মতে সামাজিক ক্রিয়া কি, সামাজিক ক্রিয়া কি? পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে উলরিস বেক এর মতে ঝুঁকি বলতে কি বোঝো? এগুলো একদম মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। উলরিস বেক এর দেখো রিফ্লেক্সিভ মডার্নাইজেশন কি? তারপরের প্রশ্ন দেখো, তারপরে তোমাদের 4 নম্বর ইউনিটের প্রথম প্রশ্ন 5 নম্বরের বার্জার এবং ল্যাকম্যানের মতে প্রাতিষ্ঠানিকরণ কি? নেক্সট হচ্ছে বাস্তবতার সামাজিক নির্মাণ বলতে কি বোঝো? পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে প্রাথমিক সামাজিকরণ এবং গৌণ সামাজিকরণ এর মধ্যে পার্থক্য কি? ঠিক আছে। তারপরে দেখো, তারপরে তোমাদের 7 পেপার যেটা আছে, এবার 7 পেপারের দেখো, 7 পেপারের 15 নম্বরের প্রশ্ন প্রথম ইউনিট থেকে দেখো। প্রথম প্রশ্ন, ভারততত্ত্ব কীভাবে ভারতীয় সমাজতত্ত্বের বিকাশকে প্রভাবিত করেছিল তা আলোচনা করো। পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন আছে ভারতীয় সমাজতত্ত্বের কাঠামো কিয়াবাদী দৃষ্টিভঙ্গির প্রয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। তারপরে আছে ভারতীয় সমাজ অধ্যয়নে মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গির প্রাসঙ্গিকতা ও প্রয়োগ আলোচনা করো। এবার তারপরে তোমাদের দেখো ইউনিট টু থেকে দেখো বড় প্রশ্ন যেগুলো করতে হবে, জিএস ঘুরের মতে জাত ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট হচ্ছে ডিপি মুখার্জির ঐতিহ্য আধুনিকতা সম্পর্কে মতামত বিশ্লেষণ করো। নেক্সট হচ্ছে জাত ও জাতির মধ্যে সম্পর্ক ও পার্থক্য বিষয়ে ঘুরের ধারণা ব্যাখ্যা করো। তারপরে দেখো এক্সট্রা প্রশ্ন কিছু দেওয়া আছে, আর স্টাডি মেটেরিয়ালে এক্সট্রা প্রশ্নের অ্যান্সারও তোমরা পেয়ে যাবে। 3 নম্বর ইউনিট থেকে দেখো, 3 নম্বর ইউনিট ভারতীয় উপজাতিদের নিয়ে ভেরিয়ার এলউইনের মতামত বিশ্লেষণ করো। ভারতের সামাজিক পরিবর্তন ও গতিশীলতার বিষয়ে এম.এন. শ্রীনিবাসনের মতামত আলোচনা করো। নেক্সট হচ্ছে শ্রীনিবাসন কীভাবে কাঠামো কার্যবাদী দৃষ্টিভঙ্গি প্রয়োগের মাধ্যমে ভারতীয় সমাজকে বুঝতে চেয়েছেন তা আলোচনা করো। নেক্সট পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন 4 নম্বর ইউনিট থেকে বড় প্রশ্ন দেখো, জাত ব্যবস্থা ও লিঙ্গ সম্পর্কে লীলা দুবের মতামত বিস্তারিত আলোচনা করো। নেক্সট হচ্ছে সামাজিক পরিবর্তন সম্পর্কে যোগেন্দ্র সিংয়ের চিন্তাভাবনা ব্যাখ্যা করো। নেক্সট পিতৃতন্ত্র ও জাত ব্যবস্থার পারস্পরিক সম্পর্ক বিষয়ে লীলা দুবের বিশ্লেষণ মূল্যায়ন করো। তারপরে দেখো পরের প্রশ্ন আছে 5 নম্বরের প্রশ্ন ইউনিট 1 থেকে। প্রথম প্রশ্ন, সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গির ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট হচ্ছে ভারতীয় সমাজতত্ত্বের কাঠামোয় কিয়াবাদী দৃষ্টিভঙ্গি কী? পরের প্রশ্ন হচ্ছে ভারতীয় সমাজতত্ত্ব প্রসঙ্গে মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি সংক্ষেপে আলোচনা করো। এবং তারপরে এক্সট্রাগুলো দেখো তোমরা। 2 নম্বর ইউনিট থেকে 5 নম্বরের প্রশ্ন, জাত ব্যবস্থা সম্পর্কে জিএস ঘুরের ধারণা সংক্ষেপে লেখো। জাত ও জাতির মধ্যে পার্থক্য মানে কাস্ট এবং রেসের মধ্যে। তারপরে ঐতিহ্য সম্পর্কে ডিপি মুখার্জির ধারণা দেখো। তারপর এক্সট্রা প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও। তারপর 3 নম্বর ইউনিট থেকে দেখো প্রথম প্রশ্ন হচ্ছে সংস্কৃতায়নের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট হচ্ছে প্রভাবশালী জাত সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট হচ্ছে দেখো আদিবাসী উন্নয়নের বিষয়ে বেরিয়ার এলউইনের সঙ্গে ঘুরের বিতর্কের মূল যুক্তিগুলি কী ছিল। তারপরে দেখো এক্সট্রা প্রশ্ন কিছু দেওয়া আছে, তোমরা দেখো এক্সট্রা প্রশ্ন যেগুলো আছে দেখে নাও। তারপর 4 নম্বর ইউনিট থেকে দেখো, 4 নম্বর ইউনিট থেকে 5 নম্বরের যেসব প্রশ্ন তোমরা তৈরি করবে। প্রথম প্রশ্ন, জাত ও লিঙ্গ সম্পর্ক বিষয়ে লীলা দুবের মূল বক্তব্য কী ছিল। তারপরে আছে সামাজিক পরিবর্তন বিষয়ে যোগেন্দ্র সিংয়ের দৃষ্টিভঙ্গি সংক্ষেপে লেখো। তারপরে পিতৃতন্ত্র কীভাবে জাত ব্যবস্থাকে টিকিয়ে রাখে লীলা দুবের মতে সেটা আলোচনা করতে বলা হয়েছে। এবার বাকি প্রশ্ন দেখতে হবে। এবার 8 নম্বর পেপার তোমাদের ডিএসসিসি 8, এই পেপারটা দেখো। 15 নম্বরের প্রশ্ন প্রথম প্রশ্ন আছে দেখো, ম্যালথাসের জনসংখ্যার তত্ত্বটি বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন, জনসংখ্যা সম্পর্কিত কার্ল মার্ক্সের তত্ত্বটি সমালোচনা সহ আলোচনা করো। নেক্সট, সমাজতত্ত্ব ও জনসংখ্যা তত্ত্বের মধ্যে সম্পর্ক এবং পার্থক্যগুলি বিশ্লেষণ করো। তারপরে বাকি প্রশ্নগুলো দেখতে হবে এক্সট্রাগুলো। 2 নম্বর ইউনিট থেকে পরিযান কাকে বলে, পরিযানের ফলাফল বা প্রভাবগুলি বিস্তারিত আলোচনা করো। প্রজননের সাথে সংস্কৃতির সম্পর্ক কিভাবে যুক্ত তা বিস্তারিতভাবে ব্যাখ্যা করো। তারপরে
মৃত্যুহার বলতে কী বোঝো, মৃত্যুহারের মূল দিকগুলি সবিস্তারে আলোচনা করো। নেক্সট দুটো এক্সট্রা প্রশ্ন আছে দেখতে পাচ্ছ। 3 নম্বর ইউনিট থেকে দেখো সামাজিক উন্নয়নে জনসংখ্যা কিভাবে একটি সম্পদ হিসাবে কাজ করে তা আলোচনা করো। নেক্সট আছে সামাজিক উন্নয়নে জনসংখ্যার বৃদ্ধি কিভাবে প্রতিবন্ধকতা তৈরি করে তা বিশ্লেষণ করো। নেক্সট আছে জনসংখ্যা কি উন্নয়নের বাধা নাকি সম্পদ হিসাবে দেখা উচিত, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। এবার দেখো বাকি প্রশ্নগুলো, এখানে এক্সট্রা কিছু প্রশ্ন দেওয়া আছে দেখতে পাচ্ছ। এবার 4 নম্বর ইউনিটে প্রথম প্রশ্ন, ভারতীয় জনসংখ্যার নীতি 2000 এর মূল লক্ষ্য ও বৈশিষ্ট্যগুলি বিস্তারিত আলোচনা করো। তারপরে আছে জনসংখ্যা তাত্ত্বিক লাভ্যাংশ বলতে কী বোঝায়, ভারতের অর্থনৈতিক উন্নয়নে এর ভূমিকা বিশ্লেষণ করো। তারপরে এক্সট্রা প্রশ্ন আছে দেখো, ভারতের জনসংখ্যার নিয়ন্ত্রণ কর্মসূচির সাফল্য ও ব্যর্থতা মূল্যায়ন করো। এবার 5 নম্বরের প্রশ্ন, এই পেপার অর্থাৎ শেষ পেপার থেকে 5 নম্বরের প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন এখানে আছে সমাজতত্ত্ব ও জনসংখ্যা তত্ত্বের মধ্যে সম্পর্ক সংক্ষেপে লেখো। নেক্সট হচ্ছে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের মূল সমালোচনাগুলি কী কী। নেক্সট হচ্ছে জনসংখ্যার সঞ্চালন তত্ত্বের বিভিন্ন পর্যায়গুলি সংক্ষেপে আলোচনা করো। এবার ইউনিট 2 থেকে দেখো 5 নম্বরের প্রশ্ন, পরিযানের বিভিন্ন প্রকারভেদগুলি আলোচনা করো। প্রজননের সাথে সংস্কৃতি কীভাবে সম্পর্কিত, তারপরে পরিযানে পুশ এবং পুল ফ্যাক্টর কী, ঠিক আছে। তারপর দেখো বাকি প্রশ্ন আছে এখানে। তারপর 3 নম্বর ইউনিট হচ্ছে নতুন প্রজনন প্রযুক্তি বলতে কী বোঝো, জনসংখ্যা কিভাবে একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের সম্পদ হতে পারে, তারপরে IVF পদ্ধতি সম্বন্ধে কী বোঝো। তারপরে আছে IVF পদ্ধতি বললাম তোমাদের। তারপরে 4 নম্বর যে ইউনিট আছে, 4 নম্বর ইউনিট থেকে জনসংখ্যা তাত্ত্বিক লাভ্যাংশ বলতে কী বোঝো। নেক্সট আছে ভারতের জাতীয় জনসংখ্যা নীতির দুটি উদ্দেশ্য লেখো। তারপরে কি প্রশ্ন আছে, তারপরে আছে জাতীয় জনসংখ্যা নীতির যে কোনো দুটি উন্নয়নমূলক কর্মসূচি উল্লেখ করো। এবারে তোমাদের সম্পূর্ণ সিলেবাস দেখে নাও। আমি দুটো ভাষায় এখানে সিলেবাসটা তোমাদের লিখে রেখেছি, যাতে তোমাদের অসুবিধা না হয়। তোমরা সুবিধা মতো তোমাদের স্ক্রিনশট করে নাও, বা তোমরা সিলেবাসটা একটু পড়ে দেখে নিতে পারো। দেখো আমি স্ক্রল করে যাচ্ছি। আর আবারও বলছি, তোমাদের যাদের PDF নোটস অর্থাৎ স্টাডি মেটেরিয়াল কেনার দরকার আছে, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করে নেবে। আর তোমরা জানো যে এই সেমিস্টারের সিলেবাস কিন্তু অনেক বড় সিলেবাস। এই প্রথম তোমাদের 4টে পেপার পড়তে হচ্ছে, তাই প্রথম থেকেই পড়াশোনা শুরু করে দিতে হবে, না হলে তোমরা কিন্তু কমপ্লিট করতে পারবে না শেষ পর্যন্ত। বিশেষ করে অনার্সের সাবজেক্ট অনেকটা সিলেবাস তোমরা দেখতে পাচ্ছ, এবং তার উপরে যে সাজেশান দিয়েছি ওগুলো তৈরি করো, কোনো সমস্যা হবে না বা ভয়ের কিছু নেই। ওগুলো করলেই তোমরা সমস্ত প্রশ্ন গতবারে যেমন কমন পেয়েছো বা আগের সেমিস্টারগুলো যেভাবে কমন পেয়ে আসছো, ঠিক একইভাবে তোমরা সাজেশান কিন্তু কমন পেয়ে যাবে। দেখো সম্পূর্ণ সিলেবাস তোমাদের আমি দেখিয়ে দিলাম।